নমস্কার। আগের দিন ডায়াবেটিস টাইপ 5 ডায়াবেটিস সম্পর্কে একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। ডাক্তারবাবুর যে বক্তব্য ছিল সেটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আজকে ডায়াবেটিসে কি কি খাওয়া যাবে এই বিষয়টার উপরে একটা বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাবো। এটা পরামর্শ দিয়েছেন পিজি হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডাক্তার সতীনাথ মুখোপাধ্যায়। আমার এই বক্তব্যগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি এই অডিওটি শুনে আপনাদের পছন্দ হয়, তাহলে আমাকে লাইক কমেন্ট করবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরও উৎসাহ পাবো এবং আপনাদেরকে এই টপিকগুলোর ওপরে বলে আপনাদের মধ্যে একটা জ্ঞান বাড়াতে সাহায্য করবে। সব জিনিস জানতে আপনারা সক্ষম হবেন। তো শুরু করছি। সুগার কি? সুগার বলতে বোঝায় যে রক্তে সুগারের মাত্রা স্বাভাবিকের চাইতে বেশি আছে। মজার ব্যাপার হলো, রক্তে সুগার না থাকলে আমরা বাঁচবই বা কীভাবে? আমাদের শরীর সুগারের উপর নির্ভরশীল, তবে রক্তে সুগারের একটা স্বাভাবিক মাত্রা আছে। সুগারের মাত্রা বৃদ্ধি পেলে তখন বাড়ে জটিলতা। বুঝতে হয় রোগী আক্রান্ত হয়েছেন ডায়াবেটিসে। সেক্ষেত্রে সুগার স্বাভাবিকের থেকে কতটা কমলো বা বাড়লো তা দেখতে হয়। সাধারণ মানুষের চোখে খালি পেটে সুগারের মাত্রা প্রতি ডেসিলিটার রক্তে 125 মিলিগ্রামের বেশি হতে হবে, আর খাবার পরে হতে হবে 200 মিলিগ্রামের বেশি। এছাড়া ব্লাড সুগার মাপার একটা বিশেষ পরীক্ষা আছে, যার নাম হচ্ছে HbA1c। এই পরীক্ষায় শেষ 3 মাসে ব্লাড সুগারের গড় মাত্রার হিসেব জানা সম্ভব হয়। সুগার থাকলে তার রিপোর্ট 6.5 বা তার বেশি আসবে। কারো ডায়াবেটিস হলে কি কোনো উপসর্গ প্রকাশ পায়? 1 নম্বর হচ্ছে, রক্তে সুগার বাড়লে তার একাধিক উপসর্গ প্রকাশ পায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কারো কারো ওজন কমতে শুরু করে, বারবার ইউরিন হয়, এমনকি রাতে ঘুমের মধ্যে উঠতে হয়, বারবার খিদে পায়, মাথা ঝিমঝিম করে, দুর্বল বোধ হয়, চোখের দৃষ্টি ঝাপসা হয়, শরীরে বারবার সংক্রমণ দেখা যায়। এমন সব উপসর্গ দেখা দিলে অবশ্যই ব্লাড সুগার পরীক্ষা করবেন। প্রি ডায়াবেটিস বলে একটা শব্দবন্ধ এখন মাঝে মাঝে শোনা যাচ্ছে। প্রি ডায়াবেটিস হলো এমন একটা পর্যায় যে অবস্থায় একজন রোগী স্বাভাবিক অবস্থাতে থাকেন না, আবার সম্পূর্ণভাবে ডায়াবেটিস রোগীও হয়ে যান না। দুই অবস্থানের মাঝামাঝি এক চৌখাটে অবস্থান হয় ব্যক্তির। প্রশ্ন হলো, প্রি ডায়াবেটিসের রোগী কাদেরকে বলবো আমরা? খালি পেটে সুগার 100 থেকে 125-এর মধ্যে, আর খাওয়ার পরে সুগার থাকা উচিত 140 থেকে 199-এর মধ্যে। HbA1c থাকতে হবে 5.7 থেকে 6.4-এর মধ্যে। কোনো ব্যক্তি প্রি ডায়াবেটিস পর্যায়ে আছেন কিনা তা জানা খুব জরুরি, কারণ একজন ব্যক্তি স্বাভাবিক অবস্থা থেকে রাতারাতি ডায়াবেটিসে আক্রান্ত হন না, প্রি ডায়াবেটিসের মধ্যে দিয়েই যান। ফলে সময়েই যদি প্রি ডায়াবেটিস ধরা যায়, লাইফস্টাইলে পরিবর্তন এনে পুনরায় স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। আর ঠিক এই কারণেই ভারতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের গাইডলাইন অনুসারে একজন ব্যক্তির বয়স 25 বছর হলে তারপর থেকে প্রতি বছর নিয়ম মেনে করতে হবে ব্লাড সুগার পরীক্ষা। সেক্ষেত্রে ডায়াবেটিস আগাম ধরা পড়ে যাবে, কারণ এগুলো শতকরা 50% ক্ষেত্রে হচ্ছে উপসর্গহীন, বা রোগী অনেক সময় উপসর্গগুলিকে চিহ্নিত করতেও পারেন না। ডায়াবেটিস নিয়ে শিশুদের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট কিছু নির্দেশিকা। তা কেমন? বাবা মায়ের সুগার আছে ও শিশুর বয়স 10 বছর পেরিয়ে গেছে, বা ওজন খুব বেশি, দৌড়তে গেলে হাঁপায়, এমন হলে সেই শিশুর ব্লাড সুগারের মাত্রা পরীক্ষা করানো দরকার। স্বাভাবিক দেখালেও প্রতি 2 বছর অন্তর পরীক্ষা করে দেখতে হবে। প্রি ডায়াবেটিস ধরা পড়লে রোগীর সুবিধা কী কী? প্রি ডায়াবেটিস রোগীর অসুখ আগে থেকে ধরা পড়লে একটাই সুবিধা, তা হলো তিনি পূর্ণাঙ্গ রূপে ডায়াবেটিক হওয়ার আগেই প্রতিরোধ করার সুযোগ পাওয়া যায়। ওজন কমিয়ে, ডায়েটে ভাত, রুটি, ময়দা, আলু, চিনির মতো শর্করার মাত্রা কমিয়ে, চর্বি ও তেলের মাত্রা কমিয়ে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। এছাড়া মদ্যপান, ধূমপান, তামাকজাত দ্রব্যের সেবনের অভ্যেস থাকলে তাও বর্জন করতে হবে। কমাতে হবে স্ট্রেস। রোজ 30 থেকে 40 মিনিট করতে হবে এক্সারসাইজ। এইভাবে সপ্তাহে মোট 150 মিনিট হন করে হাঁটুন। শতকরা 60% ক্ষেত্রে প্রি ডায়াবেটিস থেকে রোগীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় ওষুধ ছাড়াই। কাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি? অতিরিক্ত ওজন বা স্থূলতা। মাত্রাতিরিক্ত ওজন বাড়িয়ে দেয় ডায়াবেটিসের আশঙ্কা। বিশেষ করে পেটে মেদ জমলে ঝুঁকি অনেক বেড়ে যায়। অতিরিক্ত ওজন ইনসুলিন প্রতিরোধের কারণ হতে পারে।
যেখানে শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দেয় না। উচ্চ চাপ ও কোলেস্টেরল, যাদের উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের মাত্রা আছে তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি। ধূমপান ইনসুলিন প্রতিরোধের কারণ হতে পারে, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। পারিবারিক ইতিহাস, যদি আপনার বাবা মা ভাই বা বোনের ডায়াবেটিস থাকে তাহলে আপনার এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। এটি জেনেটিক কারণে ঘটে। বয়স বৃদ্ধির সঙ্গে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। গর্ভকালীন ডায়াবেটিস, যে সকল নারীর গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল তাদের পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। এমনকি ওই মহিলার সন্তানেরও ডায়াবেটিস হওয়ার আশঙ্কা দূর করা যায় না। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটি একটি হরমোনজনিত সমস্যা যা ইনসুলিন প্রতিরোধের সাথে সম্পর্কিত এবং মহিলাদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে কম বয়সী মহিলা যাদের মুখমণ্ডলে ও সারা গায়ে লোমের আধিক্য, তারা অবশ্যই ব্লাড সুগার পরীক্ষা করান। এছাড়া পিসিওএসের কিছু রোগিনীর অতিরিক্ত ব্রণও হয়। নানা গবেষণায় দেখা যাচ্ছে যারা নাক ডাকেন বা স্লিপ অ্যাপনিয়ার রোগীর ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি। এমনকি ফ্যাটি লিভারের রোগীরও ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাদ দেওয়া যায় না। অতএব উপরোক্ত শ্রেণীর লোকেদের প্রতি বছর ব্লাড সুগার পরীক্ষা করিয়ে দেখতে হবে যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন কিনা। ডায়াবেটিস থাকলে কোন কোন রোগের আশঙ্কা বাড়ে? হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে, কারণ রক্তে শর্করার উচ্চ মাত্রা দেহের সূক্ষ্ম রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে হার্টের ধমনী সরু ও শক্ত হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস বাড়ে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি। কারো কারো পায়ের রক্তনালীতেও হ্রাস পায় রক্ত চলাচলের মাত্রা। এছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে কিডনির ছোট ছোট রক্তনালীগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এর ফলে কিডনির স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়, যা একসময় দীর্ঘস্থায়ী কিডনির রোগ বা কিডনি বিকলের কারণ হতে পারে। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে রেটিনার রক্তনালীগুলিও ক্ষতিগ্রস্ত হয়। এটি ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে পরিচিত। ফলে দৃষ্টিশক্তি কমে যাওয়া, ঝাপসা দেখা এবং শেষে অন্ধত্বও হতে পারে। এছাড়াও ডায়াবেটিসের কারণে ছানি বা গ্লুকোমার ঝুঁকিও বাড়ে। দেখা দিতে পারে স্নায়ু রোগ, হতে পারে ডায়াবেটিক ফুটের মতো সমস্যা। এক্ষেত্রে পায়ের স্নায়ু ক্রমশ সংবেদনহীন হতে থাকে। ফলে পায়ে কেটে ছিঁড়ে গেলে বা ফোসকা পড়লে লাগলেও কোনো রোগী বুঝতে পারেন না। সেই সামান্য ক্ষত বড় আকার ধারণ করে এবং পায়ে পচন ধরার আশঙ্কাও থাকে। এছাড়া ডায়াবেটিস রোগীদের ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় খুব। অতএব এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, যে ব্যক্তির হঠাৎ করেই ডায়াবেটিক নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি, নেপ্রোপ্যাথির মতো সমস্যা নিয়ে বা হার্ট অ্যাটাক হয়েছে ও তার সঙ্গে ব্লাড সুগার হাই এসেছে, তারা আসলে ডায়াবেটিসে হয়তো 9 বছর 10 বছর আগেই শুরু হয়ে গেছে, শুধু ধরা পড়েনি। ডায়াবেটিসের চিকিৎসা কী? ডায়াবেটিসের চিকিৎসা নির্ভর করে রোগীর শারীরিক অবস্থার উপর। সেক্ষেত্রে প্রথমে দেখে নিতে হবে যে রোগীর হার্টের বা কিডনির কোনো জটিলতা আছে কিনা। তা যদি থাকে তাহলে তাদের জন্য বিশেষ ধরনের ওষুধ আছে, তা দিয়ে শুরু করতে হবে চিকিৎসা। আর অসুখ না থাকলে প্রথামত ওষুধ ব্যবহার করা যায়। তবে প্রতিটি রোগী আলাদা। কারো কারো সুগার ফল করার ভয় থাকে, এমন ক্ষেত্রে এমন ওষুধ তাকে দিতে হবে যে ওষুধ দিলে সুগার ফল করার ভয় আর থাকবে না। আবার কিছু রোগীর ওজন খুব বেশি হয়, সেক্ষেত্রে এমন ওষুধ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে ব্লাড সুগার ও ওজন উভয়ই কমবে। আবার কিছু ক্ষেত্রে রোগীর লিভারের ফ্যাট জমে থাকার মতো সমস্যা দেখা যায়। এক্ষেত্রে এমন ওষুধ ব্যবহার করতে হবে যাতে লিভারে চর্বির মাত্রা কমানোর সঙ্গে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম। আবার ধরা যাক কারো পলিসিস্টিক ওভারি রয়েছে, এমন ক্ষেত্রে সুগার কমাতে গেলে মেটফরমিন নামের ওষুধ দিয়ে করতে হবে চিকিৎসা। এই ওষুধ সুগার কমানোর সঙ্গে পলিসিস্টিক ওভারিও নিয়ন্ত্রণ করে। এগুলির সঙ্গে রোগীর বয়সের দিকটিও খেয়াল রাখতে হয়। বয়স্কদের খুব আঁটোসাঁটোভাবে সুগার নিয়ন্ত্রণ করতে গেলেও তার সুগার ফল করার মতো জটিলতা প্রকাশ পেতে পারে। সুগারে কি সমস্ত মুখরোচক খাবার খাওয়া বন্ধ করে দিতে হয়? দেখুন, কিছু খাওয়া যাবে না এমন হতে পারে না, তবে হ্যাঁ, জিভে লাগাম পরাতেই হবে। তা কেমন না, ধরা যাক একটি 100 গ্রাম আপেলে রয়েছে 66 কিলো ক্যালোরি এনার্জি। একজন ব্যক্তি 100 গ্রাম আপেলের বদলে 100 গ্রাম বাদাম খেয়ে নিলেন। 100 গ্রাম বাদামে রয়েছে হয়তো 650 কিলো ক্যালোরি এনার্জি, অর্থাৎ 10 গ্রাম বাদাম 100 গ্রাম আপেলের সমান। অতএব ডায়াবেটিস রোগীকে অবশ্যই খাদ্যের নির্বাচন নিয়ে হতে হবে সতর্ক। এখন সকলের আর খাদ্যবস্তু নিয়ে সচেতনতা থাকে না।
এক্ষেত্রে প্রাথমিক কর্তব্য হলো রাস্তাঘাট থেকে খাবার কিনে খাওয়া বন্ধ করা, বাড়ির রান্না খাওয়ার চেষ্টা করা দরকার। দ্বিতীয় পদক্ষেপ হলো রান্নার তেল ব্যবহার নিয়ন্ত্রণে আনা। অনেক বাড়িতে তেলের ব্যবহার হয় মাত্রাতিরিক্ত, মাথাপিছু মাসে 500 ml তেল ব্যবহারই যথেষ্ট। বিদেশের কোনো রেস্তোরাঁয় গেলে ওয়েটার এসে প্রশ্ন করেন মাছ খাবেন নাকি মাংস। আর ভারতে ভাত রুটিকেই প্রধান খাদ্য হিসেবে গণ্য করা, মানে পেট ভরাতে ভরসা করা হয় ভাত ও রুটির মতো শর্করা প্রধান খাদ্যের ওপর। এই ধারণা বদলানোর প্রয়োজন আছে। খাদ্যবস্তু হিসেবে প্রোটিনকেই রাখতে হবে প্রথম সারিতে। এছাড়া থাকবে ফলমূল ও শাকসবজি, স্যালাড। ভাত রুটিও খাবেন, তবে অল্প। সম্ভবত আমাদের দেশে প্রথম থেকে কি খাওয়া উচিত আর উচিত নয় তা নিয়ে স্কুল কলেজ থেকে একটা আলাদা ক্লাসের ব্যবস্থা করা দরকার। ফল কি ইচ্ছামতো খাওয়া যায়? ডায়াবেটিসে আক্রান্তরা প্রায় সব ফলই খেতে পারেন, তবে সারাদিনে 100 গ্রামের বেশি ফল না খাওয়াই উচিত। শুকনো ফল, বাদাম খাওয়া কি যাবে? যাবে, তবে যে কোনো একটি শুকনো ফল বা এক ধরনের বাদাম না খেয়ে বরং নানা ধরনের শুকনো ফল আর বাদাম মিলিয়ে মিশিয়ে এক মুঠো খান। বাঙালিদের ভাজাভুজি খাওয়ার একটা দুর্বলতা তো আছেই, বরং গ্রিলড খান, তন্দুরি করে খান, এয়ার ফ্রাই করা খাবার খান। তাহলে বিয়েবাড়িতে গিয়ে ফিশ বাটার ফ্রাই, মাটন রোগান জোশ, বিরিয়ানি, তেল ইলিশ কি খাওয়া যাবে না? নিশ্চয়ই যাবে। 1 মাস নিয়ম মানলে একদিন চিট ডায়েট করা যেতেই পারে। তাই বলে ওই দিন সব ভালো মন্দ একসঙ্গে খেয়ে ফেললে চলবে কেন? সারা মাস নিয়ম মেনে বরং একদিন খান অর্ধেক বিরিয়ানি, 5 টুকরো মাটন না খেয়ে খান 1 টুকরো, এভাবে খাওয়া যেতেই পারে। এই ধরনের তেল মাখন দেওয়া খাবার খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে কেন? মূল বিষয়টি হলো ক্যালোরি নিয়ন্ত্রণ। হয়তো একজন ডায়াবেটিস রোগীর খাবারের মাধ্যমে সারাদিনে ক্যালোরি দরকার 1600 কিলো ক্যালোরি। তার মানে হলো সারাদিনে তিনি যা খাবেন তার মধ্যে যা এনার্জি থাকবে সেগুলো যোগফল হবে 1600 কিলো ক্যালোরি। অর্থাৎ সারাদিনে ওই ব্যক্তি ভাত, ডাল, সবজি, মাংস যাই খান না কেন তার মধ্যে যা এনার্জি থাকবে তার যোগফল হতে হবে 1600 কিলো ক্যালোরি। আমরা সাধারণত শাকসবজি, ফল, মাছ, মাংস খেয়ে আমাদের পেটটা ভরাই। এই ধরনের খাবার খেলে আমাদের পেট ভরে, কারণ এগুলি অনেকটা পরিমাণে খেলেও তার মধ্যে এনার্জির মাত্রা থাকে স্বল্প থেকে মাঝারি। এবার ধরা যাক একজন ডায়াবেটিস আক্রান্ত 1 প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে ফেললেন। 1 প্যাকেট এমন ফ্রেঞ্চ ফ্রাইয়ে ক্যালোরির মাত্রা থাকে 350 কিলো ক্যালোরির বেশি। অতএব 1 প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই খেলে ডায়াবেটিস রোগীকে তার ডায়েট থেকে একবেলার ভাত বা রুটি অথবা গোটা টিফিনটাই বাদ দিতে হবে, কারণ তার সারাদিনের ক্যালোরির জন্য বরাদ্দই 1600 কিলো ক্যালোরি। আরও একটা বড় ব্যাপার হলো 1 প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে পেটও ভরে না, তাকে ফের খাবার খেতে হয়। শরীরে এনার্জিও ঢোকে বেশি, মেদ বাড়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটাও অসম্ভব হয়ে ওঠে। এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি, এখন ডায়াবেটিস রেমিশন বলে একটা ধারণার উৎপত্তি হয়েছে। দেখা যাচ্ছে কোনো ব্যক্তির ওজন যদি খুব বেশি হয় ও তার ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে তিনি 15 থেকে 20 কেজি ওজন কমাতে পারলে তার ডায়াবেটিস নির্মূল হয়ে যাচ্ছে, আর ওষুধ লাগছেই না। আর ওজন কমাতে হলে ডায়েটিশিয়ানের সাহায্যে কন্ট্রোল করতে হবে ডায়েট, করতে হবে এক্সারসাইজ। আপনি বলছিলেন ওজন আর ডায়াবেটিস কমানোর কিছু ওষুধ আছে। হ্যাঁ, তবে নিজের চেষ্টাতেই যদি ওজন কমানো সম্ভব হয় তাহলে ওষুধ খেয়ে ওজন কমানোর প্রয়োজনই বা কী? রোগীকে বুঝতে হবে তার শরীরে চর্বির মাধ্যমে বিরাট মাত্রায় এনার্জি জমা আছে। ডায়েটিশিয়ানের পরামর্শে খাবার খেলে সেই এনার্জির সদ্ব্যবহার করা সম্ভব। অতএব মূল বার্তা হলো ডায়াবেটিস রোগী সব খাবেন, তবে নিয়ম মেনে। জীবনে শৃঙ্খলা রাখতে হবে, তাহলে একাধিক রোগের শিকল থেকে মুক্ত হয়ে বেঁচে থাকার স্বাধীনতা ভোগ করবেন। এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন সুপ্রিয় নায়ক, ডাক্তার প্রাক্তন অধ্যাপক সতীনাথ মুখোপাধ্যায়, পিজি হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান ছিলেন। ওনার কাছ থেকে এই পরামর্শটি পাওয়া গেল। আপনারা যারা ডায়াবেটিস নিয়ে চিন্তিত তারা এই পরামর্শটি ভালো করে শুনবেন, এটা পালন করার চেষ্টা করবেন। যেসব ওষুধের কথা এখানে বলা হচ্ছে সেগুলো কিন্তু নিজের ডাক্তারের কাছে সঠিকভাবে গিয়ে পরামর্শ মেনে ওষুধ খাবেন, রেগুলার এক্সারসাইজ করবেন, নিয়ম মেনে খাবার খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।